আজকে আমরা দেখব সরলরেখার কিছু শর্টকাট। প্রথমে আমরা শুরু করব খণ্ডিতাংশের অঙ্ক নিয়ে। খণ্ডিতাংশের অঙ্কে মূলত আলোচনা করা হয় দুটি বিন্দুগামী একটি সরলরেখা অপর একটি সরলরেখা দ্বারা কী অনুপাতে খণ্ডিত হবে সেটা। যেমন এবি যদি একটি সরলরেখা হয় আর সিডি যদি অপর একটি সরলরেখা হয়, তাহলে সিডি এবিকে কী অনুপাতে ভাগ করবে সেটাই আমরা খণ্ডিতাংশের অঙ্কে বের করি। এটা বের করার কিছু শর্টকাট আমরা এখানে দেখব। আমরা আসলে বের করতে চাই M1 আর M2-র মান, মানে M1:M2 এর অনুপাতটা আমরা বের করতে চাই। তো যদি আমরা খেয়াল করি M1 M2-র অনুপাত আসলে এ থেকে সিডি এর উপর অঙ্কিত লম্ব এবং বি থেকে সিডি এর উপর অঙ্কিত লম্বের অনুপাতের সমান, কারণ এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। এই দুই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই থিটা আর এই থিটা, আর এখানে দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই বাকি কোণটা অবশ্যই সমান হতে হবে। ত্রিভুজে তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাই সদৃশকোণী ত্রিভুজের আমরা জানি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাই M1:M2 ইজ ইকুয়াল টু AE ডিভাইডেড বাই BF। তো এই শর্টকাটটা ব্যবহার করি আমরা আমাদের কাজটা খুব সহজে সমাধান করব। যদি আমরা খেয়াল করি একটা দুটি বিন্দুগামী একটি রেখা ধরে নিই A25, B3-6। দেখা যায় তাদের সংযোজক সরলরেখাটাকে এক্স অক্ষ ধরে নিই, যে আমাদের এক্ষেত্রে সিডি রেখাটা হচ্ছে এক্স অক্ষ ছেদ করেছে। কী অনুপাতে ভাগ করেছে সেটা আমরা বের করব। বের করার জন্য যদি আমরা লম্বটার কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে এক্স অক্ষের ক্ষেত্রে সেই লম্বটা হচ্ছে মূলত এ এর কোটি, আর বি এর ক্ষেত্রে এই লম্বটা হচ্ছে বি এর কোটি। তাহলে লম্বগুলোর অনুপাত এক্স অক্ষের ক্ষেত্রে সেটা হবে আসলে কোটিদ্বয়ের অনুপাত। মানে সহজ কথায় যদি আমরা বলতে চাই, দুটি বিন্দু যদি হয় এ বি, তাদের সংযোজক সরলরেখাকে এক্স অক্ষ কী অনুপাতে ছেদ করবে তা আমরা সহজেই বের করতে পারবো তাদের কোটিদ্বয়ের অনুপাতের মাধ্যমে। এর একটা উদাহরণ নিচে দেওয়া আছে, আমরা সেটা ব্যবহার করি। দেওয়া আছে 2 আর 5 এবং 3-6 এর সংযোজক সরলরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ। প্রথমে আমরা এক্স অক্ষ দিয়ে করে দেখি কী অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষ বিভক্ত করবে কোটিদ্বয়ের অনুপাত আকারে। যেহেতু এ আগে আছে তাই এ এর কোটি উপরে থাকবে, বি এর কোটি হবে পরে 5-6 অনুপাতে। কিন্তু এক্ষেত্রে কিছু কথা আছে, যেহেতু এক্ষেত্রে অনুপাতের মান ঋণাত্মকও আসতে পারে ধনাত্মকও আসতে পারে। এই ঋণাত্মক এবং ধনাত্মক মানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এক্স অক্ষ বা কোনো সরলরেখা দুটি বিন্দুর সংযোগ সরলরেখাকে অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে। সেটি কিভাবে? সেটি কিভাবে বোঝা যাবে? যখন এই অনুপাতের মান ঋণাত্মক আসবে, মানে লম্বদ্বয়ের অনুপাত যখন ঋণাত্মক, তখন অন্তর্বিভক্ত হবে। লম্বদ্বয়ের অনুপাত ধনাত্মক যখন হবে বা পজিটিভ, এক্ষেত্রে নেগেটিভ, তখন বহির্বিভক্ত হবে। এভাবে আমরা খুব সহজেই বলতে পারবো এক্স অক্ষের সাপেক্ষে দুটি বিন্দুর সংযোজক সরলরেখা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে, বা হলে সেটি কী অনুপাতে হবে সেটা। এখন এই একই অঙ্ক যদি আমরা ওয়াই অক্ষেও এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে কী অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করছে যদি বের করতে চাই, তাহলে আমাদের অঙ্কটা হবে, অনুপাত হবে ভুজদ্বয়ের অনুপাত, এক্সের উল্টা। কারণ ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা যদি একটু আরেকবার দেখি, ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি চিন্তা করি,
তাহলে এক্ষেত্রে লম্বগুলো আসলে কোটি না, লম্বগুলো আসলে ভুজ। তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে যখন আমরা কোনো সংযোজক সরল রেখার ওয়াই অক্ষের সাপেক্ষে খণ্ডিতাংশ বের করতে চাই, তাহলে হবে যেই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সেই দুটি বিন্দুর ভুজদ্বয়ের অনুপাত। এক্ষেত্রে প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 2, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে ওয়াই অক্ষ এবিকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করবে। কেননা অনুপাতের মান যেহেতু ধনাত্মক 0 থেকে বড়, তাই এটা বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত না। আর আমরা ছবি থেকেও দেখতে পাচ্ছি এটা বহির্বিভক্তই হবে, কারণ এ বি এখানেই শেষ হয়ে গেছে, ওয়াই অক্ষ বহির্বিভক্ত করছে কোনো সরলরেখা দ্বারা। এক্ষেত্রে এটার অনেকটা সহজ জিনিস, এটার অনেকটা সহজ ফর্ম আমরা এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে বিভক্তর সময় দেখে ফেলেছি। এখন এটার একটু কঠিন ভার্সনটা আমরা দেখব। ধরে নিই এক্ষেত্রে দুটি বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ না হয়ে কোনো একটা অন্য সরলরেখা, ধরে নিই সিডি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি একটু রেখাটা আর একটু বাঁকা করে দিই যেন বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে কি হবে, আগের মতোই আমাদের উদ্দেশ্য এক্ষেত্রে M1 M2 বের করা, যেটা আসলে এ থেকে সিডির উপর অঙ্কিত লম্ব বি থেকে সিডির উপর অঙ্কিত লম্বের সমান। এখন অঙ্কিত লম্বের আমরা সূত্র আগের থেকেই জানি, ax প্লাস by প্লাস সি ডিভাইডেড বাই √a² প্লাস b², যদি সিডি এর সমীকরণ হয় ax প্লাস by প্লাস সি = 0। তো এই তথ্য থেকে আমরা একটা শর্টকাট তৈরি করতে পারি, যে ধরে নিই যে দুটি বিন্দু, আমরা এই অঙ্কটা করলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। 2 5 b 3 - 6 তাদেরকে সিডি সরলরেখা কী অনুপাতে ছেদ করছে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজই হবে সিডি এর সমীকরণ বের করা, না হলে আমরা লম্বের কোনো সূত্র পাবো না। সিডি এর সমীকরণ হচ্ছে y + 3 x + 1 6 + 3 8 + 1 y + 3 x + 1 এটা হচ্ছে আমাদের সিডির সমীকরণ। তাহলে এখন এই সিডির সমীকরণের সাহায্যে একটা শর্টকাট আমরা তৈরি করতে পারি, যে সিডি রেখা a 2 5 ও b 3 - 6 কে ax1 প্লাস by1 প্লাস সি ax2 প্লাস by2 প্লাস সি অনুপাতে ছেদ করবে। এক্ষেত্রে ax1 by1 সি এটা কি, আবার এই জিনিসটা কি? এক্ষেত্রে যে রেখাটি দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে ছেদ করবে, যেটা এক্ষেত্রে সিডি, তার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস সি। কিন্তু একবার আমরা এটাতে x1 y1 বসাচ্ছি, একবার এটাতে x2 y2 বসাচ্ছি। এটা আসলে যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখার আমরা খণ্ডিতাংশ বের করব তাদের মান। x1 y1 হচ্ছে a এর স্থানাঙ্ক, x2 y2 হচ্ছে b এর স্থানাঙ্ক। আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই, x1 এর জায়গায় বসবে 2, y1 এর জায়গায় বসবে 5, আর a এর জায়গায় বসবে 1, যেহেতু x এর সাথে 1 আছে সিডির সমীকরণে। b এর জায়গায় বসবে
-1 আর সি এর জায়গায় বসবে -2। ঠিক একই রকমভাবে এ এর জায়গায় 1, বি এর জায়গায় -1, সি এর জায়গায় -2 আর x2 জায়গায় বসবে বি এর স্থানাঙ্ক 3, বি এর স্থানাঙ্ক -6, যেটা +6 হয়ে যাবে। এভাবে আমরা যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে সিডি রেখা দ্বারা এ বি এর খণ্ডিতাংশ অনুপাত, যে কি অনুপাতে সিডি রেখা এ বিকে খণ্ডিত করবে। 2 - 2 চলে যাবে -5/7। এক্ষেত্রেও আগের মতো যদি অনুপাতের মান 0-র চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে অন্তর্বিভক্ত, যদি অনুপাতের মান 0-র চেয়ে বড় হয় তাহলে সেটা হবে বহির্বিভক্ত। কিন্তু এক্ষেত্রে আমাদের অনুপাতের মান এসেছে 0-র চেয়ে ছোট, তাহলে এটা অবশ্যই অন্তর্বিভক্ত করবে। তাহলে আমরা বলতে পারি সিডি রেখা এ বিকে -5:7 অনুপাতে, মাইনাসটার দেওয়ার প্রয়োজন নেই, অনুপাতে অন্তর্বিভক্ত করে। কোনো বিন্দু দ্বারা একই সরলরেখার উপর দুটি বিন্দুর সংযোজক সরলরেখা যেটা, সেই রেখার উপর অবস্থিত অপর একটি বিন্দু তাকে কি অনুপাতে ছেদ করে সেটা বের করার শর্টকাট যদি আমরা দেখতে চাই, এটা সোজা তুলনামূলক। তাহলে আমাদের যে কোনো একটা, হয় আমরা ভুজদ্বয়ের অনুপাত নিব খণ্ডিতাংশকারী বিন্দুর সাপেক্ষে, না হয় কোটিদ্বয়ের অনুপাত নিব। আমি এখানে ভুজদ্বয়ের অনুপাত নিব, যেহেতু ভুজের মানগুলো দেখতে একটু সোজা মনে হচ্ছে। তাহলে অনুপাতটা হবে AC/BC ইজ ইকুয়াল টু, এটা সদৃশকোণী ত্রিভুজের নিয়ম অনুযায়ী হবে, এই দুটি কোণ অনুরূপ কোণ, এটি এক সমকোণ, অপর কোণ অবশ্যই সমান হবে, এবং অনুরূপ বাহুগুলোর অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি M1 M2 অবশ্যই ভুজদ্বয়ের পার্থক্যের সমান হবে। এই জায়গাটাকে আমরা যদি কিছু লেভেলিং করে দেই জি, তাহলে দেখা যাবে AC/BC ইজ ইকুয়াল টু EF/GB। এখন AC/CB হবে জিনিসটা, BC না। EF/GB হচ্ছে 2 - 8, GB হচ্ছে 8 - 3, 2 - 8 - 6, 8 - 3 হচ্ছে 5। তাহলে -6:5 অনুপাতে, তাহলে AB রেখাকে সি বিন্দু -6:5 অনুপাতে, এক্ষেত্রে একটু পরিবর্তন আছে। যখন সরলরেখার সাপেক্ষে আমরা খণ্ডিতাংশ বের করছিলাম, আমরা বলেছিলাম যে খণ্ডিতাংশের অনুপাত যদি ঋণাত্মক হয় তাহলে অন্তর্বিভক্ত, আর যদি ধনাত্মক হয় তাহলে বহির্বিভক্ত। কিন্তু বিন্দুর ক্ষেত্রে জিনিসটি পুরা উল্টো, ঋণাত্মক হলে 0-র চেয়ে ছোট হলে বহির্বিভক্ত, 0-র চেয়ে বড় হলে অন্তর্বিভক্ত। আমরা যদি একটু ছবিটার দিকে খেয়াল করি তাহলেই আমরা দেখতে পাবো যে ভুজের পরিবর্তন যদি অন্তর্বিভক্ত হয় কখনোই ঋণাত্মক হবে না, তাই অন্তর্বিভক্ত হলে অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের ভুজের পরিবর্তন ঋণাত্মক এসেছে, তাই আমরা বলতে পারি বহির্বিভক্ত হয়। সামান্তরিকের স্থানাঙ্ক নির্ণয়ের শর্টকাট। আমরা অনেক সময় ভুলে যাই যে সামান্তরিকের মধ্যে রম্বসও একটি সামান্তরিক, বর্গ একটি সামান্তরিক, আয়ত একটি সামান্তরিক। মূলত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তারাই সামান্তরিক। এক্ষেত্রে রম্বসও পড়ে এই বৈশিষ্ট্যের ভিতরে, বর্গও পড়ে, আয়তও পড়ে। কিন্তু রম্বস, বর্গ, আয়ত এগুলো বিশেষ সামান্তরিক। আয়তের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার একটি কোণ সমকোণ, বর্গের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতিটি বাহুই সমান এবং তার একটি কোণ সমকোণ, আর রম্বসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতিটি বাহু সমান।
তাহলে এই নিয়ম দিয়ে আমরা যে কোনো সামান্তরিকের অঙ্ক করতে পারবো, যে সেটা রম্বস হোক, বর্গ হোক, আয়ত হোক অথবা সামান্তরিকই হোক। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাই তার সমান্তরাল বাহুগুলোতে যে মানে ভুজের পরিবর্তন হবে, অপর সমান্তরাল বাহুতে একইভাবেই ভুজের পরিবর্তন হবে। মানে যদি এডি বাহুতে ভুজের পরিবর্তন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 - 4 1, তাহলে বিসি বাহুতেও ভুজের পরিবর্তন 1ই হবে। কিন্তু কিভাবে হবে সেই পরিবর্তনটা, এটা বোঝার জন্য আমাদের বিন্দুগুলোর দিকে তাকাতে হবে। দেখা যাচ্ছে 4 থেকে 5-এ ভুজের মান বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে 1 ঘর বৃদ্ধি পেয়েছে। তাহলে অবশ্যই বি থেকে সিতে ভুজের মান বৃদ্ধি পাবে 1 ঘর। কিন্তু আমাদের এখানে 2 দেওয়া আছে, তাহলে আমরা যদি উল্টা দিকে যেতে চাই তাহলে ভুজের মান 1 ঘর কমাতে হবে, কমালে সেটি হয়ে যাবে 1। আর এক্ষেত্রে আবার যদি এবার কোটির মান নির্ণয় করতে নিই তাহলে দেখতে পাবো যে -2 থেকে 0 ভুজের মান 2 ঘর বৃদ্ধি পেয়েছে এই দিকে। তাহলে অবশ্যই এর অপর সমান্তরাল বাহু যেটি আছে সেটির ক্ষেত্রেও ভুজের মান অবশ্যই বৃদ্ধি পাবে একই দিকে, সেটা হচ্ছে এই দিকে। যেহেতু আমাদের বের করতে হবে বিন্দু উল্টো দিকে, তাহলে আমরা দেখব এদিকের কোটির মান হচ্ছে 4, কোটির মান অবশ্যই বৃদ্ধি পাবে একই দিকে। কোটির মান আছে 4, 2 ঘর পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কমাতে হবে আমাদের, কমালে সেটি 1 2 হয়ে যাবে। এভাবে আমরা সামান্তরিকের 3টি শীর্ষ দেয়া থাকলে অপর শীর্ষটি খুব সহজে বের করতে পারি কোনো রকমের সমীকরণ ব্যবহার ছাড়াই। এবার এই একই তথ্য ব্যবহার করে একটা অঙ্ক প্রায়সময় করতে দেওয়া হয়, আমরা সেই অঙ্কটা একটু দেখব। সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যদি 3টি বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের শীর্ষগুলোর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব। নর্মালি আমরা এটা করে থাকি সমীকরণের সাহায্যে, এখন আমরা সেটা করব শর্টকাট পদ্ধতিতে। আমরা একটা সামান্তরিক এঁকে নিই। এই জায়গাগুলোতে সামান্তরিক আঁকলে দেখা যাবে যে এই দিক বরাবর ভুজের মান 1 ঘর কমেছে, তাহলে এই দিক বরাবরও ভুজের মান 1 ঘর কমবে, কমে হবে 1। দেখা যাচ্ছে যে এই দিক বরাবর ভুজের মান 4 ঘর বেড়েছে, তাহলে এই দিক বরাবরও ভুজের মান 4 ঘর বাড়বে, বাড়লে -2 + 4 + 2 হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই একটি শীর্ষ বের করে ফেললাম। আরেকটি শীর্ষ বের করার জন্য আমরা আবারও একটি সামান্তরিক নিব। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বলতে ভুলে গিয়েছি, ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাগুলো কেন একটি সামান্তরিক তৈরি করবে। কারণ হচ্ছে আমরা একটি উপপাদ্য পড়েছি যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে এই বাহু এবং এই বাহু অবশ্যই সমান্তরাল এবং সমানও, কেননা এই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ এই অংশ এবং এই অংশের দৈর্ঘ্য সমান। তাই আমরা সামান্তরিকের নিয়ম দিয়ে এই অঙ্কটি করতে পারবো। তাহলে এবার এই সামান্তরিকের জন্য দেখা যাক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুজের মান এদিকে 1 ঘর বৃদ্ধি পেয়েছে এই দিকে, তাহলে এই দিকেও ভুজের মান 1 ঘর বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে হবে 3। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোটির মান এই থেকে এই দিকে 6 ঘর বৃদ্ধি পেয়েছে, -2 -4 -6, আমরা পরম মান নিব, 6 ঘর বৃদ্ধি পেয়েছে। তাহলে এদিকেও ভুজের মান 6 ঘর বৃদ্ধি পাবে, 3 6 হবে। তাহলে আমরা আরেকটি শীর্ষ খুব সহজে পেয়ে গেলাম। এবার সর্বশেষ শীর্ষটি পাওয়ার জন্য আমরা আরেকটি ত্রিভুজ নিব, আরেকটি চতুর্ভুজ নিব, মানে একটি সামান্তরিক নিব, চতুর্ভুজ নয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভুজের মান 3 ঘর বৃদ্ধি পেয়েছে এই দিকে, তাহলে এক্ষেত্রেও 3 ঘর বৃদ্ধি পাবে এই দিকে, 7। আর কোটির মান 4 ঘর কমেছে, এক্ষেত্রেও কোটির মান 4 ঘর কমবে এই দিকে, কমে হবে -6।
তাহলে এভাবে আমরা ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে খুব সহজেই তার অন্যান্য বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারব। আমরা এবার প্রতিবিম্বের কিছু শর্টকাট দেখে নিই। এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব, যখন আমাদেরকে কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলবে কোনো কিছুর সাপেক্ষে, যার সাপেক্ষে বের করতে বলবে তাকে আমরা একটি আয়না হিসেবে চিন্তা করব। আয়নার এদিকে আছে 2, 5, আয়নাতে তাহলে তার প্রতিবিম্ব হবে ঠিক উল্টো দিকে একই দূরত্বে, তাহলে তার স্থানাঙ্ক, তার ভুজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কোটি ঠিক উল্টো হয়ে যাবে -5। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব যদি আমাদের বের করতে হয় তাহলে তার কোটিকে ঋণাত্মক করে দিলেই চলবে। আর ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের যদি কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে হয় তাহলে আমরা যদি ওয়াই অক্ষকে দর্পণ হিসেবে চিন্তা করি তাহলে দেখা যাবে এর প্রতিবিম্ব হবে -2, 5। অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে হলে তার ভুজের মান ঋণাত্মক করে দিলেই হবে। কোনো সরলরেখার সাপেক্ষে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সরলরেখা দুটো সমান্তরাল, মানে যার সাপেক্ষে আমাদের প্রতিবিম্ব বের করতে হবে, যার প্রতিবিম্ব বের করতে হবে সেই দুটি সরলরেখা কি সমান্তরাল নাকি অসমান্তরাল, মানে পরস্পর ছেদি। কারণ দুটি সরলরেখা সমান্তরাল না হলে একই তলে থাকলে তারা অবশ্যই একজন আরেকজনকে ছেদ করবে। সমান্তরাল হলে ছেদ করবে না, সমান্তরাল না হলে অবশ্যই একসময় না একসময় ছেদ করবে। যদি সমান্তরাল হয় তাহলে এটি বের করা খুবই সোজা। আমরা ধরে নিই আনুমানিক যে 2x + 3y + 5, 0 একটি রেখা। এখন 4x + 6y + 20 2x + 3y + 5 এর সমান্তরাল, কেননা এক্ষেত্রে x-এর সহগ এবং y-এর সহগ একই। আমরা যদি 4x + 6y + 20-কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা দেখতে পাবো 2x + 3y + 10 = 0। তাহলে তারা পরস্পর সমান্তরাল, যদিও একই সরলরেখা না, সমান্তরাল সরলরেখা। তাহলে ধরে নিই এটি হচ্ছে 2x + 3y + 10। তাহলে আমরা যদি এই সরলরেখাকে, যার সাপেক্ষে আমাদের বিম্ব বের করতে হবে, তাকে দর্পণ হিসেবে চিন্তা করি তাহলে এর বিম্ব হবে 2x + 3y + 10 এর বিম্ব হবে এই সরলরেখা, যার ঢাল অবশ্যই 2x + 3y হবে, মানে যার এক্স অক্ষের সহগ এবং ওয়াই অক্ষের সহগের কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র তার ধ্রুবকের পরিবর্তন হবে। এখন যদি তাদের মধ্যবর্তী দূরত্ব একই থাকে, যেটা অবশ্যই একই থাকতে হবে যেহেতু বিম্ব, তাহলে ধ্রুবক যদি 10 হয়, যার বিম্ব বের করতে হবে, তাহলে তার বিম্বের ধ্রুবক হবে -10। তাহলে আমাদেরকে যদি একটি পরস্পর সমান্তরাল সরলরেখার পরস্পর সমান্তরাল এমন একটি সরলরেখার বিম্ব বের করতে দেওয়া হয়, তাহলে আমরা তার ধ্রুবকের মানকে -1 দিয়ে গুণ করে দিলেই আমরা তার বিম্ব সহজেই পেয়ে যাব। পরস্পর ছেদি সরলরেখা, আমরা অবশ্যই আমাদের এইচএসসির বইতে পরস্পর ছেদি সরলরেখার অঙ্ক করেছি, যেখানে আমরা দেখেছি যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড কিভাবে বের করতে হয়। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব একটা মজাদার জিনিস, যে ধরে নিই এটি একটি সরলরেখা ax + by + c = 0, px + qy + d = 0, আর এটি তাদের সমদ্বিখণ্ডক। ধরে নিই আমরা gx + fy + h = 0। তো সমদ্বিখণ্ডকের বৈশিষ্ট্য হচ্ছে সমদ্বিখণ্ডক থেকে যেই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক এটি, যদি আমরা লম্ব আঁকি, লম্বদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে এই সরলরেখাটির বিম্ব হচ্ছে এই সরলরেখার সাপেক্ষে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে
আমাদেরকে যদি ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখার বিম্ব বের করতে দেওয়া হয় gx প্লাস fy প্লাস h ইজ ইকুয়াল টু 0 এর সাপেক্ষে এবং তারা যদি সমান্তরাল না হয়, তাহলে আমরা বুঝে নিব যে যার সাপেক্ষে বিম্ব বের করতে বলা হয়েছে সেটি আসলে বিম্ব এবং আমাদের প্রদত্ত সরলরেখার সমদ্বিখণ্ডক হবে, না হয় বিম্ব বের করা সম্ভব না। তাহলে আমরা এক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এর প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে আমরা যার সাপেক্ষে বের করতে হবে তাকে আগে আঁকি আনুমানিক হিসাবে, এবং যার প্রতিবিম্ব বের করতে হবে তাকেও আমরা আঁকি। তাহলে অবশ্যই এই রেখার প্রতিবিম্ব হবে এই দিকে একটি রেখা যার সমদ্বিখণ্ডক হচ্ছে, তাহলে এই দুটি রেখার সমদ্বিখণ্ডক হচ্ছে অবশ্যই এক্স প্লাস ওয়াই প্লাস 1, না হলে এর সাপেক্ষে এর প্রতিবিম্ব এটা হওয়া সম্ভব না। তাহলে আমরা কিভাবে বের করব প্রতিবিম্বের সমীকরণ? প্রতিবিম্বের সমীকরণ বের করার জন্য আমাদেরকে ঢাল বের করতে হবে। এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ মাইনাস 3/-4 বা 3/4 m1। এই সরলরেখার ঢাল হচ্ছে -1। এই সরলরেখার ঢাল আমরা বের করব, m3 বের করব। এখন যেহেতু এটি সমদ্বিখণ্ডক তাই এই কোণ এবং এই কোণ সমান, আর আমরা জানি tan θ = tan θ, এবং আমরা জানি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই দুই সরলরেখার জন্য এবার যদি অপর দুই সরলরেখার জন্য বের করি সেটি হবে m2 মাইনাস m3 1 প্লাস m2 m3। আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে হবে 3/4 মাইনাস প্লাস 1 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস m3 1 মাইনাস m3। তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 7 1 m3 মাইনাস 1 প্লাস m3। আমরা এক্ষেত্রে সহজেই m3 এর মান বের করে ফেলতে পারবো, যেটি হচ্ছে আমাদের বিম্ব সরলরেখার ঢাল। m3 প্লাস 1 7m3 মাইনাস 7 6m3 8 m3 is equal to 8/6 অথবা 4/3 8/6 4/3। তাহলে আমরা ঢাল পেয়ে গেছি। আমরা আমাদের বিম্ব সরলরেখার ঢাল m3 বের করে ফেলেছি 4/3। এখন শুধু জানতে হবে তাদের ছেদবিন্দু আমরা আমাদের যার সাপেক্ষে বিম্ব বের করতে হবে অর্থাৎ সমদ্বিখণ্ডক, এবং যার বিম্ব বের করতে হবে তাদের ছেদবিন্দুই হবে, ছেদবিন্দুগামী হচ্ছে আমাদের বিম্ব সরলরেখা। তাহলে তাদের ছেদবিন্দু বের করলে আমরা আমাদের বিম্ব সরলরেখারও একটা বিন্দু আমরা পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করি। x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 3x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি অথবা অন্য উপায়েও যদি নিজে নিজে সমাধান করে ফেলি, তাহলে আমরা ছেদবিন্দুর মান পাব -1 0। তাহলে এবার আমাদের আর কোনো বাধা থাকলো না সমীকরণ বের করতে। আমরা আমাদের বিম্ব সরলরেখার ঢালও জানি এবং তার একটি বিন্দুও জানি। তাহলে সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু m3, বা y মাইনাস 0
এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/3 বা 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের সরলরেখার শর্টকাটের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।